আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। গতদিন আমরা 98 ম্যাথ সলিউশন দেখেছি, অর্থাৎ 98তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় যে ম্যাথ এসেছিল সেই ম্যাথের সলিউশনটা দেখেছি। আচ্ছা, আজকে দেখব এরপরে 98 এর পরে 98 এর সর্বশেষ এটি দেখেছিলাম। এই অঙ্কটি আমাদের বারবার আসে আর কি, বারবার 96 এটা এসেছিল। আর এই সহায়ক আলোচনার কথা বলেছিলাম যে সহায়ক আলোচনাটা একটু দেখবেন, এটা দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। মানে অঙ্ক করতে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে সেটা আমাদের এই সহায়ক আলোচনার মধ্যে অনেক কিছু পরিষ্কার করা আছে। আর এটা হচ্ছে 96 ম্যাথ, যেটা আমরা 98তম পরীক্ষায় যে ম্যাথটা এসেছিল সেই ম্যাথটা মতোই আর কি। এখানে একই রকম সব বলা আছে, একটু আলোচনা যদি করি আমরা এটা। দেখুন 98টাকে দেখে আসি আমরা, যেটা না ওটা তো আমরা দেখেছি, এটা একটু দেখি। 8 নম্বরে এটা এসেছিল 96তম ব্যাংকিং ডিপ্লোমায়, বলা আছে বেসড অন দ্য গিভেন ইনফরমেশন অফ এ ব্যাংক অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। পেড আপ ক্যাপিটাল, পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন, যে মূলধনের টাকা আমরা শেয়ার বিক্রি করে জনগণের কাছ থেকে আমরা নিয়েছি, যেটা সেটা হচ্ছে পেড আপ ক্যাপিটাল, অর্থাৎ শেয়ার হোল্ডার যে ক্যাপিটাল পরিশোধ করেছে সেটা হচ্ছে আমাদের কাছে পেইড আপ ক্যাপিটাল। তারপর আছে স্ট্যাটুটরি রিজার্ভ। স্ট্যাটুটরি রিজার্ভ বলতে বিধিবদ্ধ সঞ্চিতি। স্ট্যাটুটরি শব্দ হচ্ছে বিধিবদ্ধ সঞ্চিতি 1000 কোটি টাকা। রিটেইন আর্নিং, আমাদের কোন যৌথ মূলধনী কোম্পানির যত অ্যাপ্রোপ্রিয়েশন আছে, অ্যাপ্রোপ্রিয়েশন মানে বন্টন মানে নেট আয় থেকে জেনারেল রিজার্ভে স্থানান্তর, বিভিন্ন ধরনের রিজার্ভের স্থানান্তর, বিভিন্ন ধরনের সঞ্চিতি, আপনার কি বলে ডিভিডেন্ড যত আছে, ডিভিডেন্ড রিজার্ভ যত যা আছে সবগুলো রাখার পর যে অংশটুকু থাকবে, মুনাফার যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে আমাদের কাছে রিটার্ন আর্নিং। সেই রিটার্ন আর্নিং 420 কোটি টাকা। পারপেচুয়াল বন্ড হচ্ছে চিরস্থায়ী বন্ড, যে বন্ডের কোনো ম্যাচুরিটি ডেট উল্লেখ থাকে না, তাকে আমরা বলি পারপেচুয়াল বন্ড। পারপেচুয়াল বন্ড আছে এত টাকা। জেনারেল প্রভিশন আছে, সাধারণ প্রভিশন আছে এত টাকা। সাবঅর্ডিনেট বন্ড আছে এত টাকা। আমাদের এই ইনফরমেশনের উপর ভিত্তি করে এখানে বলা আছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট RWA এত কোটি টাকা। এটা 98তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় এই ইনফরমেশনটা সবার উপরে দেওয়া ছিল, এইখানে দেওয়া ছিল, তারপরে দেওয়া ছিল। এখানে আবার সাবঅর্ডিনেট বন্ডের কথা বলা আছে। 98তম ব্যাংকিং ডিপ্লোমা সাবঅর্ডিনেট বন্ডের কথা আমাদের ছিল না। যেমন এটি যদি আমি আবার একটা ওপেন করি, আরেকটা মানে দুটো যদি পাশাপাশি দেখি আমাদের জন্য একটু ভালো হবে। ইলেকট্রিসিটি কেটে দিই। এটা হচ্ছে দেখুন আমাদের 98 এর দেখেছেন অলরেডি হয়তো আপনারা। এখানে একটু পার্থক্যটা ধরিয়ে দেই। এটা হচ্ছে 98। তো আমাদের 98 যেটা বলা আছে রিস্ক ওয়েটেড অ্যাসেট এত, এটা উপরে দেওয়া আছে। তারপরে পেইড আপ ক্যাপিটাল, রিটেন আর্নিং, নন রিপেবল শেয়ার প্রিমিয়াম। এখানে শেয়ার প্রিমিয়ামের কথা বলা আছে, ওখানে শেয়ার প্রিমিয়াম ছিল, স্ট্যাটুটরি রিজার্ভ ছিল, জেনারেল প্রভিশন ছিল, জেনারেল রিজার্ভ ছিল, পারপেচুয়াল বন্ড ছিল। শুধু এটা নতুন এখানে অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, আর 96 ওটা ছিল না, 96 ছিল সাবঅর্ডিনেট বন্ড ছিল। এটা আমাদের এখানে পার্থক্য আছে, তাই না? তো এই একটা দফা ইয়া করে দিছে, আর তাছাড়া সবই আমাদের ক্যালকুলেশন আগের মতোই আছে। এই ক্যালকুলেশন আগের মতোই আছে। আচ্ছা, তো এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের এগুলো করতে হবে, আর রিকোয়ারমেন্ট গুলো করতে হবে। তো যথারীতি আমাদের এটা যেমন শ্রেণী বিন্যাস করেছে, ঠিক আগে যেরকম দেখেছি ওইরকম ভাবে এটা আমরা একটা ওয়ার্কিং করে নেব, খসড়া। এই খসড়াটা করা জরুরি আমাদের সিইটির মধ্যে কোনটা যাবে, কমন ইকুইটি
টায়ার 1 এ যাবে, কোনটি অ্যাডিশনাল টায়ার 1 এ যাবে, কোনটি টায়ার 1, কোনটি টায়ার 2, এই জিনিসগুলো আমরা শ্রেণীবিন্যাস করে নেব। সেদিন আলোচনা করেছি বিস্তারিতভাবে। একই রকম সবকিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। একই রকম ভাবে আমরা ওই সূত্রগুলো প্রয়োগ করে আমরা এটা করব। আচ্ছা, একই অঙ্ক যেহেতু এটা আমি, আচ্ছা এটা ছিয়ানব্বই, 98, এখানে কি আমাদের 2টা সালের অঙ্কই আছে? আরো তো অঙ্ক থাকার কথা। 97, রিস্ক ম্যানেজমেন্টে আমরা যে শীট পেয়েছি এখানে দুটো 2 সালের রেজিস্ট্রি আছে। 97 কি অঙ্ক ছিল না? এটা 97তম ব্যাংকিং ডিপ্লোমা কোশ্চেন দেখতে পাচ্ছেন? ও 97 অঙ্ক ছিল না। 97 মানে অঙ্ক ছিল না আর কি। এই যে দেখুন, এটা 97তম ব্যাংকিং ডিপ্লোমা দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আমাদের কোনো ম্যাথ ছিল না 97। ওই জন্য ম্যাথটা মানে দেওয়া হয়নি আর কি, মানে নাই, তাহলে দেবো কোথা থেকে? তাহলে 96 আসছিল, 96 থেকে তো আমাদের নতুন শুরু, তাই না? 96 আসছিল, 97 মিসিং হয়েছে, 97 আসে না, 98 আসছিল, 98টা দিয়েছি, আর 99টা দেওয়া হয়নি, ইনক্লুড করা হয়নি। আচ্ছা, এখানে আমাদের 98 যে অঙ্কগুলো আছে, অনেক কয় ধরনের অঙ্ক আসছিল, তো আসার কথা এখানে যে অঙ্কগুলো হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট, আর রিস্ক ম্যানেজমেন্টে আপনাদের টায়ার 1, টায়ার 2 এই মূলধনগুলোই চাইবে এখানে, মানে বলতে কি বোঝে বা এগুলা নির্ণয় করতে বলবে। এই যে কার্ড যেটা আমরা দেখেছি, ক্যাপিটাল এডুকেশন রেশিও, এই সূত্রগুলো এখন আলোচনা করা আছে বেসেল 2 অনুযায়ী, বেসেল 3 লিভারেজ রেশিও, এটা আলোচনা করা আছে। লিভারেজ রেশিও টায়ার 1 ক্যাপিটালকে টোটাল অ্যাসেট দ্বারা ভাগ, এলসিআর। লিকুইডিটি কভারেজ রেশিও, এটা আলোচনা করছি, এটা 98 তমে আসছিল, স্টক অফ হাই কোয়ালিটি অ্যাসেট, যেটা আলোচনা করেছি। আচ্ছা, এটা আমাদের ইয়ের মধ্যে আলোচনা করা আছে, পড়ার মধ্যে অঙ্ক আলোচনা দেওয়া হয়নি, কিন্তু আমাদের এনএসএফআর কি তার মধ্যে আলোচনা করা আছে, এটা সূত্রটা। অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং আর রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডিং, আমাদের কত স্টেবল ফান্ড, কত আমাদের ব্যাংকে বর্তমানে আছে আর কত প্রয়োজন, এটা তাহলে আমরা ভাগ দিই, তাহলে এনএসএফআর নেট স্টেবল ফান্ডিং রেশিও পাবো।
এই যে এটা আপনাদের যে আমি ওখানে যে অ্যাডিশনাল ইনফরমেশনের কথা বলা আছে, যে কম্পোনেন্ট অফ ক্যাপিটাল, কম্পোনেন্ট অফ ক্যাপিটালের কথা ওখানে বলা আছে। ওখানে যে টায়ার 1 ক্যাপিটাল, কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল, অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল কি, এই যে বিষয়গুলো ওখানে আপনাদের তুলে ধরা আছে। টায়ার 2 ক্যাপিটাল, এটা ওই যে বাংলার মধ্যে যেটা দেওয়া আছে ওটা কিন্তু আপনাদের বই থেকে লিমিট, ম্যাক্সিমাম, মিনিমাম অফ ক্যাপিটাল রেশিও, ক্যাপিটাল রেশিও আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা। এই সূত্রের ব্যবহার আমরা দেখেছি ওই অঙ্কর মধ্যে 98তম যে ব্যাংকিং ডিপ্লোমা এসেছিল ওখানে। ক্রেডিট রিস্ক মিটিগেশন টেকনিক, এই অধ্যায়টা আপনাদের করা হয় নাই। হ্যাঁ, এই অধ্যায়টা করা উচিত ছিল, কিন্তু এমন এক ব্যস্ততার কারণে এটা করা হয় নাই। অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় রিস্ক ম্যানেজমেন্টের। যদিও এই অধ্যায় বাদে আমাদের থাকবে প্রায় 60টি প্রশ্ন তো কম পাবো আমরা, যে কটা দিয়েছি ওই অধ্যায়গুলো আবার ছোট ছোট। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখেছেন একটি অধ্যায় বড়, তাছাড়া বাদ বাকি অধ্যায়গুলো ছোট। এই অধ্যায়টা একটু আবার বড়। কিছু নেই এখানে, দরকার নেই। ক্যাপিটাল চার্জ ফর অপারেশনাল রিস্ক, এখান থেকে আমাদের অঙ্ক এবারে কতদূর সম্ভব হবে জানি না। আমি আপনাদের আমি দোয়া করি আপনারা ভালো রেজাল্ট করেন। যদি কখনো হয়ে থাকে, মানে রেজাল্ট যদি কখনো বা পরীক্ষা না দিয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই আমাকে নক দেবেন। এই অধ্যায়ের খুবই আপডেট কিছু আমি করব। আমি এই অধ্যায় না, শুধু আপনার যে কোনো যেটা নিয়েছেন আমাকে একটু নক দিবেন, আমি আপনাদের দিয়ে দেবো ওটা। কিন্তু এখানে এই অধ্যায়ের যে বিষয়টা হচ্ছে, আমরা পূর্বে যে আলোচনা করেছি সেই আলোচনাগুলোর মধ্যে থেকে কিন্তু এখানে আছে রেসিডুয়াল রিস্ক, কিন্তু আমরা আগে করেছি। এখানে একটু বিস্তারিত ব্যাখ্যা করা আছে রেসিডুয়াল রিস্ক কি। কনসেন্ট্রেশন রিস্ক, রেপুটেশন রিস্ক। আচ্ছা, আমাদের যে অঙ্কগুলো এসেছিল, আমরা সেই অঙ্কগুলো মূলত 96 এবং 98 অঙ্ক, 96 এবং 98 অঙ্ক, এই দুটি অঙ্ক আমরা দেখেছি। মানে এখন এখান থেকে যদি আসে তাহলে আমরা সহজে দিতে পারবো, না আসলে মোটামুটি একটু কঠিনের মধ্যে হয়ে যাবে আর কি, দেওয়াটা কঠিন হয়ে যাবে। কারণ এরকম অঙ্ক বিভিন্ন ধরনের অঙ্ক বানিয়ে দেওয়া যায়, আর এরকম অঙ্কর পূর্ব নমুনা নেই। পূর্ব নমুনা যদি থাকতো তাহলে সেই অঙ্কগুলো দিতে পারতাম, কিন্তু পূর্ব নমুনা স্বরূপ কোনো অঙ্ক এখানে দেওয়া নেই আমাদের। যেমন এটা যদি আমরা অনুশীলনের দিকে তাকাই, সূত্র কোথায়, একই সূত্র বারবার আলোচনা করা আছে। নেট স্টেবল, ওখানে দেখলাম নেট স্টেবল, এখানে নেট স্টেবল, লিভারেজ রেশিও, অল্টারনেটিভ কোশ্চেন, নাই কোনো কিছু নেই এখানে, কোশ্চেন এই কটা দিয়ে আছে। আচ্ছা, যাই হোক, আমরা যদি একটু এই অঙ্কগুলো একটু দেখবেন। আর তাছাড়া তো অঙ্ক আর এখানে দেখতেছি না। আর একটা অধ্যায়,
আচ্ছা, আমরা থিওরি দেখে একটু আলোচনা করব। আমাদের অন্যান্য যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের অঙ্কগুলো আমরা দেখবো, যেমন ক্রেডিট রিস্ক, সিওএম, এই সাবজেক্টের অঙ্কগুলো আমাদের অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা দেখব। আর এটার যে আলোচনাটা আছে আমাদের রিস্ক ম্যানেজমেন্টের, দেখতে পাচ্ছেন এখানে রিস্ক ম্যানেজমেন্ট, রেসপন্সিবিলিটিস এন্ড চেকলিস্ট এই অধ্যায়। এখানে প্রশ্ন কয়টি আছে দেখুন, 1 থেকে কয়টি, 16টি প্রশ্ন। 16টি প্রশ্ন এখানে আলোচনা করা আছে। তো সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির উপাদানসমূহ আলোচনা করো। ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির উপাদানসমূহ আলোচনা করুন। তো এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই উপাদানের জায়গায় কিন্তু ডাইরেক্ট এ হবে আস পরীক্ষায়। ফ্যাক্টরগুলি আলোচনা করুন। উপাদানের জায়গায় ফ্যাক্টরগুলি আসে, তো সেই উপাদানগুলি এখানে আমাদের আলোচনা করতে হবে। সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির উপাদানগুলি, মানে আপনি ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি যদি সুষ্ঠুভাবে সম্পাদন করতে চান, তাহলে কি কি নিয়ামকগুলা বা কি উপাদানগুলা বা কি ফ্যাক্টরগুলি দরকার। এখানে হ্যাঁ, ওই উপাদানের জায়গায় নিয়ামক শব্দটি ব্যবহার করে কিন্তু প্রশ্নে, মানে আপনি আমি যেন একটু বিভ্রান্তির মধ্যে পড়ি, সে ধরনের ওয়ার্ড এখানে শব্দগুলি ইউজ করবে। নিয়ামকগুলি আলোচনা করুন। তো এই উপাদান, ফ্যাক্টর, নিয়ামক একই কথা। এটা তাহলে কি বোর্ড ও সিনিয়র ম্যানেজমেন্টের সক্রিয় সম্পৃক্ততা। আমরা ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি যদি উন্নত করতে চাই, সে অনুযায়ী যদি আমাদের কার্যকলাপ চালাইতে চাই, তাহলে সিনিয়র ম্যানেজমেন্ট এবং বোর্ড এবং সিনিয়র ম্যানেজমেন্টের সম্পৃক্ততা থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। মানে বোর্ডকে সক্রিয় থাকতে হবে, সিনিয়র ম্যানেজমেন্টকে সক্রিয় থাকতে হবে, তাহলে ঝুঁকি ব্যবস্থাপনার পদ্ধতি সুষ্ঠুভাবে চালু থাকবে আর কি, আমাদের কাজ করবে। পর্যাপ্ত সংগঠন নীতি পদ্ধতি, মানে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতিকে চালু রাখতে গেলে, সচল রাখতে গেলে কি জিনিস দরকার। তাহলে সিনিয়র বোর্ড ম্যানেজমেন্ট যারা থাকবে তারা সক্রিয় অংশগ্রহণ, পর্যাপ্ত নীতি সমূহ, নিয়ম নীতি এবং একটা রেগুলেশন আমাদের থাকবে। উপযুক্ত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আমরা যেটা ব্যাংকে বারবারই প্রত্যেকটা ব্যাংকে আমাদের যেটা এই ওয়ার্ডটা ইউজ হয়, মিস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমন একটা সিস্টেম, ওই ম্যানেজমেন্ট সবকিছু আমরা এই সিস্টেমের মাধ্যমে আমরা জানতে পারি, যে আমাদের তথ্য প্রক্রিয়াকরণ থেকে শুরু করে তথ্য সবকিছু আমরা এখানে এমএসএ পেয়ে থাকি। যেমন আপনি আপনার ব্যাংকে এখন এক্সেল শিট মেনটেন, এখন তো প্রায় সব ব্যাংকে এক্সেল শিট মেনটেন করে। একটা এক্সেল শিটে যদি ঢোকেন, তাহলে এক্সেল শিটে বিভিন্ন যে রয়েছে, শিট রয়েছে, পাতা রয়েছে, নিচের দিকে কিন্তু লেখা থাকে শিট 1, শিট 2, শিট 3 এরকম। ওখানে আবার রিনেম করা যায়। ওখানে টাচ করলে আমরা দেখতে পাবো যে লোনের শিটে, ডিপোজিট শিটে বা এরকম সব রকম প্রোডাক্টের শিটে আমরা গেলে আমরা দেখতে পাবো যে কোনটা কত আছে। এটা হচ্ছে আমাদের কাছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আমরা সবকিছু দেখতে পাই। তো এখানে বলছে উপযুক্ত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখানে আমাদের উপযুক্ত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থাকতে হবে। যদি থাকে তাহলে আমরা সেই বিষয়গুলি, আমাদের লোন কত, ডিপোজিট কত, কোনগুলো ঝুঁকির মধ্যে আছে, কতগুলো ব্যাড হয়েছে, প্রত্যেক নিয়ে আপডেট গুলো আমরা পেতে পাই। তাহলে এইগুলো সম্বন্ধে আমরা যদি ওয়াকিবহাল থাকি, তাহলে আমরা আরো বেশি সচেতন থাকব। আচ্ছা, ব্যাপক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সীমা। ব্যাপক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সীমা, বুঝতে পারতেছেন, আমাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণটা আমাদের থাকতে হবে এবং নির্দিষ্ট একটা সীমা থাকবে। আমাদের নির্দিষ্ট একটা কাজের পরিধির এক্সপোজার থাকবে, যে এক্সপোজারের অতিরিক্ত আমরা কোনো কাজ করতে পারবো না। তো এখানে 4টা দেওয়া আছে, এখানে 4টা যুগের কথা বলা আছে। তো এই 4টা ছাড়াও আপনি দিতে পারেন।
সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি মানতে গেলে আমাদের বোর্ড ও সিনিয়র ম্যানেজমেন্টের সম্পৃক্ততা, পর্যাপ্ত নীতি সংগঠন পদ্ধতি থাকতে হবে, উপস্থিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, তার ব্যাপক অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং সীমা। তারপরে কি হতে পারে? তারপরে আপনার হতে পারে আপনার দক্ষ এমপ্লয়িকে ধরে রাখা বা দক্ষ এমপ্লয়িকে রাখা। অদক্ষ এমপ্লয়িকে কাজ রাখলে তো আপনার হবে না, কারণ সে সেগুলো যদি ক্যালকুলেট না করতে পারে তাহলে সেটা হবে না। আবার উপযুক্ত আমাদের আইটি ব্যবস্থাপনা থাকতে হবে, উপযুক্ত আমাদের আইটি ব্যবস্থাপনা বা বর্তমান যুগের সাথে তাল মিলে চলার মতো আমাদের টেকনিক্যাল সাপোর্ট গুলো থাকতে হবে, এই ইনফরমেশন গুলো আমাদের থাকতে হবে। তাহলে থাকলে আমরা ভালো মতো করতে পারবো। এরকম পয়েন্ট গুলো আপনি অনেক পয়েন্ট বানিয়ে দিতে পারবেন যেটা এর সাথে সম্পৃক্ত হয়, সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হয়। আচ্ছা, তাহলে ওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এটা ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির উপাদান সমূহ বা ফ্যাক্টরগুলি বা নিয়ামকগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য ক্রাইটেরিয়া ফর এনশিওরিং সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট। সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য মানদণ্ড আলোচনা করুন। একই প্রশ্নই মানে ঘুরে ফিরে আমাদের দিয়েছে। সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য মানদণ্ডগুলো ইউজ করুন। মানদণ্ড কি? আমাদের ওই যে ওখানে পড়লাম বোর্ড ও সিনিয়র ম্যানেজমেন্টের, এগুলো আমরা এই পয়েন্টগুলো কিন্তু আমরা লিখতে পারবো যে আমাদের এই সিনিয়র বোর্ড ম্যানেজমেন্টের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে, পর্যাপ্ত নীতি সংগঠন থাকতে হবে, এই মানগুলো আমাদের থাকতে হবে ওখানে, তাই না? এই পয়েন্টগুলো কিন্তু আমরা ওখানে ব্যবহার করতে পারবো। তো এখানে ঠিক ওই একই রকম এখানে অনেক ধরনের আছে যে বোর্ড ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কাছে বিভিন্ন ধরনের ঝুঁকি এবং ঝুঁকি প্রশমনের সীমার সাথে ঝুঁকি তুলনা করা, বড় ক্ষতি শোষণের জন্য প্রয়োজনীয় ঝুঁকি স্তর, এবং অনেক বড় দেওয়া আছে, এত বড় দেওয়া নেই। আপনি বোর্ড ও সিনিয়র ম্যানেজমেন্টের কাছে বিভিন্ন ধরনের ঝুঁকি এগুলো আমাদের জবাব দিতে থাকতে হবে, তাদের সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে, নীতি পদ্ধতি চালু রাখতে হবে, আমাদের ঝুঁকি সংস্কৃতি থাকতে হবে। এইরকম বিভিন্ন যে আমাদের মিসের মানে এমআইএস এর কথা যেটা বললাম, এমআইএস সুষ্ঠু এমআইএস থাকতে হবে, পর্যাপ্ত আমাদের যন্ত্রাংশ থাকতে হবে, মানে আইটি উপকরণ থাকতে হবে। এইরকম পয়েন্ট গুলো আপনি এখানে লিখতে পারেন যে এইগুলোর মানের উপর আমাদের কিন্তু সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নির্ভর করবে। আচ্ছা, ডিসকাস দ্য রোল অফ বোর্ড অফ ডাইরেক্টর ওভারসাইট। আচ্ছা, পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানের ভূমিকা আলোচনা করুন। পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানের ভূমিকা মানে পরিচালনা পর্ষদ, আমাদের বোর্ড অফ ডাইরেক্টর, পরিচালনা পর্ষদের ভূমিকা, ব্যাংকের পরিচালনা পর্ষদের ভূমিকা এখানে আলোচনা করতে বলছে। তো সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনার জন্য এবং তত্ত্বাবধানের জন্য পরিচালনা পরিষদের ভূমিকা গুরুত্ব অপরিসীম। আমাদের তারা পরিচালনা পর্ষদের যে স্যাররা থাকবে, বোর্ড অফ ডাইরেক্টর যে স্যাররা থাকবে, সে স্যাররা তো তারা দায়িত্ব দিবে, তারা হচ্ছে দিক নির্দেশনা দিবে, নিয়ন্ত্রণ করবে, তাই না? তাদের কাজে এটা। তাদের কাজ কোনো কাজ করা না, তাদের কাজ হচ্ছে সকলকে দিয়ে কাজ করে নেওয়া। আমাদের যে এমডি ডিএমডি যারা আছে, আমাদের থেকে, আমাদের ব্যাংকে যারা ব্রাঞ্চে যারা আছে, যারা ব্যাক অফিস, তাদের কাছ থেকে কাজ করিয়ে নেই। আবার ওই এমডি ডিএমডি কে চালাবে আবার বোর্ড অফ ডাইরেক্টর। মানে তারা শুধু নিয়ন্ত্রণ করবে, নির্দেশনা দেবে, এই ধরনের কাজগুলো করবে। আচ্ছা, তো এই ইয়ার উপর মানে এই থিমটা মাথায় রেখে আমাদের প্রশ্নটা আলোচনা করতে হবে। এখানে ১ নম্বর আছে ব্যাংকের মধ্যে এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সাংগঠনিক কাঠামো প্রতিষ্ঠা করা এবং ঝুঁকি ব্যবস্থাপনা কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য শীর্ষ ব্যবস্থাপনার পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনার জন্য দায়ী কর্মীদের সাথে দক্ষতা এবং জ্ঞান রয়েছে তা নিশ্চিত করা। মানে বোর্ড অফ ডাইরেক্টর যারা থাকবে তাদের নিশ্চিত করতে হবে যে এই কাজে যে আসে তার জ্ঞান দক্ষতা পরিপূর্ণ রয়েছে, কোনো সেখানে ঘাটতি নেই। ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তাদের পর্যাপ্ত কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণ করতে হবে, তাদের পর্যাপ্ত দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করতে হবে। আচ্ছা, সাউন্ড রিস্ক, সুষ্ঠু ঝুঁকি
সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আরএমডি কে নিরবিচ্ছিন্ন তথ্য নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমাদের যে তথ্য এবং ইনফরমেশনের জন্য আমাদের সুষ্ঠুভাবে ঝুঁকি সম্পাদন করতে পারে সেই তথ্য নিরবিচ্ছিন্নভাবে প্রবাহ দেখাতে হবে, মানে অর্থাৎ তথ্য যেন আমরা পাই, তথ্য পাইতে যেন কোনো বিঘ্ন না হয়। আমরা এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের কাছ থেকে তথ্য নিতে পারি না, সহজে পাই না, অমুক নাই, কোনো কাস্টমার ইনফরমেশন চাইলে নাই, ফাইল খুঁজতেছে, মানে ফাইল খোঁজা ভয়ে হয়তো আরেক ডিপার্টমেন্ট দেয় না। এটা ব্যাংকে খুব হয়। আপনার কোনো একটা ইনফরমেশনের দরকার, এক ডিপার্টমেন্টের কাছে ফোন করেছেন ক্রেডিটের জন্য বা আপনার জিবির জন্য বা কোনো কিছুর জন্য একটা ইনফরমেশন দরকার, ওই ইনফরমেশন হয়তো কোনো জায়গায় আছে, দেখা যাচ্ছে সে অফিসারকে ফোন দিচ্ছেন, ও ওই ফাইলটা বের করার জন্য ও ভয়ে বলবে যে নাই, বা হয়তো বলবে যে নাই, এখন পরে দেখবো, খুঁজে পাচ্ছি না, বা এরকম। এই বিষয়টা ব্যাংকে খুব হয়, যেটা একবারে অনাকাঙ্ক্ষিত, এগুলা করা যাবে না। তো আমাদের এটা তথ্যটা নিরবিচ্ছিন্ন হতে হবে। বিভিন্ন প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে ক্রমাগতভাবে ব্যাংকের কর্মক্ষমতা এবং সামগ্রিক ঝুঁকির প্রোফাইল পর্যবেক্ষণ করা, ঝুঁকি ব্যবস্থাপনার জন্য উপযুক্ত নীতি পরিকল্পনা এবং পদ্ধতি প্রণয়ন পর্যালোচনা অন্তত বার্ষিক এবং বাস্তবায়ন নিশ্চিত করা। আচ্ছা, এই পয়েন্টগুলো করবেন। এর ইজি আছে। বোর্ড অফ ডাইরেক্টরদের ভূমিকা, আমাদের ঝুঁকি বাস্তবায়নের জন্য বোর্ড অফ ডাইরেক্টরের ভূমিকা। কমিটি, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি বোর্ডের তদারকি ভূমিকা আলোচনা করুন, অথবা বিআরএমসি বোর্ডের ভূমিকা আলোচনা করুন। এখানে ওখানে যেটা পড়েছেন ঠিক ওই রকমই পয়েন্ট, প্রায় কাছাকাছি সবগুলো হবে। যে বোর্ড ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির কি হবে, যে এরা পর্যাপ্ত নীতি পদ্ধতি অনুসরণ করে বোর্ডের রুলস এবং রেগুলেশন অনুযায়ী তাদের কার্য সম্পাদন করবে, এবং তারা পর্যায়ক্রমে তাদের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য বিভিন্ন ব্রাঞ্চে বা বিভিন্ন শাখায় কমিটির লোকজনকে তারা দায়িত্ব প্রার্থন দেবে এবং যথেষ্ট পরিমাণ কর্তৃত্ব ক্ষমতা দিবেন। তাদের মধ্যে অবাধে তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা করবেন। এরকম ভাবে এই ইয়াগুলো আমরা লিখবো, আর পয়েন্টগুলো লিখবো। আচ্ছা, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি ইআরএমসি, আর এখানে হচ্ছে বিআরএমসি, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির বোর্ডের তদারকি। আর এখানে হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতির ইআরএমসি মানে এর কার্যাবলী, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির কার্যাবলী, ওটা বোর্ডের কার্যাবলী, এটা হচ্ছে কমিটির কার্যাবলী, ম্যানেজমেন্ট কমিটির কার্যাবলী। তো এগুলোর মধ্যে কিন্তু আমাদের আসার সম্ভাবনা রয়েছে এগুলা, হ্যাঁ, যেটা আমরা দেখি যে অনেক সময় আমরা এই প্রশ্নগুলো স্কিপ করে যাই বা হয়তো আমরা পাই না, কোথা থেকে আসছে এই জিনিসগুলো বুঝি না। আমি একটা ক্লাস আছে, অনলাইন ক্লাস আছে, ক্লাস শেষে ফোন দিচ্ছি। এই বিষয়গুলো কিন্তু আমাদের আসে পরীক্ষায়, কিন্তু আমরা প্রশ্ন খুঁজে পাই না, বা অন্য প্রশ্ন হয়তো দিয়ে আসি, বা প্রাসঙ্গিক একটু মাথা ঠান্ডা করে লিখবেন, তাহলে মোটামুটি আপনি লিখতে পারবেন এখানে। আচ্ছা, এখানে এটার মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে আমাদের, এই যে এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা। তবে বোর্ডের ভূমিকা, এই যে এখানে এই যে বোর্ডের ভূমিকা, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির বোর্ডের ভূমিকা আলোচনা করুন। আর এখানে আমাদের এই যে পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানের ভূমিকা, এই ভূমিকাগুলো সবগুলা প্রায় কাছাকাছি, আপনি একটু দেখে যাবেন, আপনি বানে ভালো লিখতে পারবেন, এই জিনিসগুলো বানে ভালো লিখতে পারবেন। এই যে ভূমিকাগুলো যে কোনো এই দুই তিনটির মধ্যে থেকে একটি আসবে আপনার।
আচ্ছা এটা কয়টা পর্যন্ত হবে 10টা 5 আচ্ছা আমরা ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি এটা বেশি না আর পরে সিআরও আমরা 6 নাম্বার আগামী দিন এই 6 থেকে আলোচনা করব এই সিআরও এটা আসছিল পরীক্ষা এটা আসছিল এরপর আমাদের আছে হচ্ছে আজকে 12 তারিখে হচ্ছে আর কম আছে আচ্ছা কমের ক্লাসে ঢুকবো 10টা 11 বেজে গেছে কম যাদের আছে তারা করে জয়েনে থাকুন এবং কমের ক্লাসে জয়েন করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম